সেই বেগম জিয়াকে শেষবারের মতো চোখের জলে বিদায় জানাতে আজ এই শহর জায়নামাজে পরিণত হয়েছে। কোথায় নেই মানুষ। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে খুবই সংক্ষিপ্ত এই জানাজার আয়োজন করা হয়েছে। সেই জানাজা নামাজের যিনি পড়িয়েছেন তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম। এবং আমরা যেটি দেখলাম যে এই জানাজা নামাজের আগে এখানে খুব সংক্ষেপে বক্তব্য রেখেছেন বেগম জিয়ার একমাত্র আহ, যিনি এখন জীবিত সন্তান তারেক রহমান। তিনিও চিরাচরিত যে বাঙালিয়ানা এই মৃত্যুর এই জানাজা নামাজের সময় যেভাবে প্রতিটি জানাজা নামাজে হয়, সেইখানে কিন্তু আমরা দেখলাম যে তারেক রহমান তিনি তার মায়ের জন্য দোয়া চাইলেন এবং তিনি এও বললেন যে তার মায়ের কাছে যদি কোনো কারো ঋণ থাকে তিনি পরিশোধ করবেন। একই সঙ্গে তিনি তার মায়ের জন্য মাফ চাইলেন এবং তার মায়ের জন্য দোয়া চাইলেন। এখানে এক আবেগঘন বক্তব্য দিলেন বিএনপির পক্ষ থেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনি কিন্তু তার যে বক্তব্য সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে কিন্তু বললেন যে এই যে একজন একজন বেগম জিয়া, সেই সেই যে জলপাইগুড়ির যেই একজন পুতুল ফুলের মতো যে মেয়ে, তার একজন গৃহবধূ এবং পরবর্তীতে একজন যে এই একটা বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠা, শুধু এই দেশ নয়, এই দেশ ছাপিয়ে এই দক্ষিণ এশিয়ার ছাপিয়ে কিন্তু বিশ্ব নেতা হওয়ার যে পরিক্রমা, ওনার সেই সংক্ষিপ্ত বক্তব্যে কিন্তু উনি সেটি বর্ণনা করলেন। এই মুহূর্তে আমরা দেখছি যে তাকে রাষ্ট্রীয় পূর্ণ মর্যাদায় লাল সবুজের পতাকা মোড়ানো যে ফ্রিজার ভ্যান, সেখানে তাকে ওঠানো হচ্ছে এবং চোখের জলে পুরো সংসদ ভবনে কিন্তু ফুপিয়ে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এবং এই ফ্রিজার ভ্যানটি কিন্তু এখন চলে আসবে তার যে প্রিয় সহধর্মিণী, যাকে তিনি প্রায় 40 বছর আগে হারিয়েছেন, তার সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উনি মিলিত হবেন এবং এর জন্য কিন্তু যাবতীয় যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে এই বেগম জিয়ার যে কবর সেটি কিন্তু খোঁড়া হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে এই বেগম জিয়াকে নিয়ে আসা হবে, এই মাটিতেই তাকে দাফন করা হবে। বক্তৃতা বিবৃতিতে পুরো রাজনৈতিক জীবন জুড়ে যিনি সেটি বলেছেন, তার যে সহজ উচ্চারণ, তার যে কঠিন উচ্চারণ, যে বাংলাদেশের বাইরে, এই বাংলাদেশের মানুষের বাইরে তার আর কোনো ঠিকানা নেই। সেই ঠিকানায় সেই বাংলার মাটিতে আর কিছুক্ষণ পরে মিলিত হচ্ছেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের পুরোধা বেগম খালেদা জিয়া। এবং আমরা দেখছি যে কড়া নিরাপত্তায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বহনকারী যে ফ্রিজার সেটি কিন্তু এগিয়ে চলছে। এখানে আমরা দেখেছি যে বেগম জিয়ার যেই জানাজা নামাজের এক সারিতে দাঁড়িয়ে গেছে পুরো বাংলাদেশ। প্রধান উপদেষ্টার বাম পাশে দাঁড়িয়েছেন এই বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, যিনি বেগম জিয়ার একমাত্র জীবিত সন্তান। তার ডান পাশে দাঁড়িয়েছেন এর আমরা দেখেছি যে জামাত ইসলামের আমির, এবং তার পাশে আমরা দেখেছি নাহিদ ইসলামকে, যিনি এনসিপির আহ্বায়ক এবং গণঅভ্যুত্থানের মুখ। এইভাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্যের যে জয়গান, এই বাংলাদেশকে দাঁড়িয়ে দেবার যে জয়গান, সেটি কিন্তু এই মৃত যে বেগম জিয়া, এই যে অন্তিম যাত্রার সময়ও কিন্তু তিনি আরেকবার দেখিয়ে গেলেন। তাকে শেষবারের মতো খুব আবেগঘন এক পরিস্থিতি তৈরি হয়েছে এই জাতীয় সংসদ ভবন এলাকায়। শুধু সংসদ ভবন এলাকায় না, এই গোটা এলাকায় আমরা দেখেছি যে বাণিজ্য মেলার যে মাঠ, সেইখান পর্যন্ত এই নামাজে জানাজার সারি চলে এসেছে এবং তারা কিন্তু শেষবারের মতো, এদের মধ্যে তো অনেকে এমন আছেন, অনেক কর্মী আছেন যারা জীবনে বহুবার এই বেগম জিয়ার এই বিভিন্ন জনসভায় অংশ নিয়েছেন। বেগম জিয়া হলেন সেই নেত্রী, তিনি দেশব্যাপী সবচেয়ে বেশি জনসভা করেছেন এবং তার যে জনসভা, এত পরিশ্রমের জনসভা, মানুষের কাছে পায়ে হেঁটে হেঁটে পৌঁছানো, তার যে গৃহবধূ থেকে একজন সবচেয়ে জনপ্রিয় রাজনীতিকে পরিণত হবার যে অভিযাত্রা, সেখানে তো তিনি অনেক মানুষের প্রিয়। তারা কিন্তু আজ আর যে তার নেত্রীর জনসভায় আসতে পারবেন না, তারা কিন্তু আজ তার নেত্রীকে, তার নেত্রীর যে মরদেহ, তার নেত্রীর যে শেষ যে অন্তিম যাত্রা, সেখানে সামিল হবার জন্য এখানে এসেছেন।
এবং আমরা দেখেছি তাদের চোখে মুখে কি আবেগ, তারা তাদের নেত্রীকে চেয়েছিলেন যে এই এই ভবিষ্যতে তারা আবার সেই নেত্রীর শাসন দেখবেন, কিন্তু তারা সেটি পারলেন না। কিন্তু তারা তাদের এই নেত্রীকে কিন্তু বিদায় জানাতে এসেছেন। এইখানে এই জনসমুদ্র কিন্তু আজ খুবই আবেগপ্রবণ, এবং এইখানে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে বিদেশি চিকিৎসকরা, দেশি বিদেশি চিকিৎসকরা তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বেগম জিয়ার যেই অসুস্থতা, যেটি তাকে শেষ পর্যন্ত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এই অসুস্থতার পেছনে তাকে যে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছিল এই স্বৈরাচার আমলে, সেটি সবচেয়ে বড় দেই। স্পষ্টভাবে তিনি উচ্চারণ করেছেন যে তার ভাষায় ফ্যাসিস্ট হাসিনা বেগম জিয়ার এই মৃত্যুর দায় এড়াতে পারে না। তিনি সেখানে বড় খুব আবেগ। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। খাবার খেয়ে যেতে পারেননি, তারা গণঅভ্যুত্থানের মুখে অত্যন্ত অপমানের সঙ্গে তাদের পালিয়ে যেতে হয়েছে। তাদের মুখে এখন, তাদের মাথায়, তাদের ঘাড়ে এখন মৃত্যু পরোয়ানা, এবং তারা বলেছেন যে এই যে বেগম জিয়াকে আজ মৃত্যুর মুখে যে ঠেলে দিয়েছেন তারা, এর দায় ফ্যাসিস্ট হাসিনা কি কোনোভাবেই এড়াতে পারে না। আমরা দেখছি যে বেগম লাল সবুজের যে ফ্রিজারটি, সেটি কিন্তু এখনও সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। সম্ভবত তার পরিবারের সদস্যরা এবং তার যে আপনজন, তার দলের যারা দীর্ঘ সহচর, তার দলের তো শুধু নয়, তার যে রাজনৈতিক মিত্ররা রয়েছেন তারাও আজ আবেগপ্রবণ। তারা তারা শেষবারের মতো এই আপসহীন নেত্রীকে তারা তাদের চোখের জলে, মনের সম্পূর্ণটুকু আবেগ দিয়ে মহান যে পরওয়ারদিগারের কাছে প্রার্থনা করে তারা তাদের নেত্রীকে কিন্তু বিদায় জানাচ্ছেন। জানিয়ে রাখি যে এই বেগম জিয়ার জীবনে কঠিন সময় একবার আসেনি। এই বাংলাদেশের মাটিতে যেমন 1971 এসেছিল, সেই 1971 এসেছিল বেগম জিয়ার জীবনেও, যেইখানে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি ছিলেন তখন চট্টগ্রাম ডিভিশনের দায়িত্বে। সেইখানে উনি যখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 300 বাঙালি সদস্য নিয়ে বিদ্রোহ করলেন, তখন ঠিক তার বাসার পাশ দিয়ে রাতের বেলায় চট্টগ্রামের পটিয়ার উদ্দেশ্যে রেল লাইন ধরে তারা কিন্তু যাচ্ছিলেন। তখন এক সেনা কর্মকর্তা তাকে বলেছিলেন যে তিনি যাতে তার পরিবারকে সঙ্গে নিয়ে যান, কারণ ওই রেল লাইনের পাশেই কিন্তু ছিল তার কোয়ার্টার বা বাসা। কিন্তু সেই জিয়াউর রহমান সেদিন বলেছিলেন যে এটি, এই তুমি কি বলছো, সেটি কি শুধু আমি আমার পরিবারকে নিতে পারি, তাহলে এই বাকি 300 যে সদস্য সৈনিক রয়েছে তাদের পরিবারের নিরাপত্তা তাদেরকে আমরা কিভাবে দেব? এই রকম একটা নিরাপত্তাহীনতার পরিস্থিতির মধ্যে সেদিন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই স্বাধীনতা যুদ্ধেরও একজন পুরোধা সেক্টর কমান্ডার, তিনি কিন্তু তাকে সেই অবস্থায় ফেলে গিয়েছিলেন। কিন্তু একজন লাজুক গৃহবধূ জানতেন না এই কঠিন পরিস্থিতিতে আসলে কি করতে হবে। তিনি তার জীবনে সেই 71 থেকেই তিনি তখন তার ছোট্ট যে 2টি সন্তান তাদেরকে নিয়ে পালিয়ে তিনি ঢাকা এসেছিলেন, এক আত্মীয়ের বাসায় ছিলেন দীর্ঘদিন। কিন্তু এরপর এই তৎকালীন যে পাকিস্তান হানাদার বাহিনী, তাদের হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, এবং তাকে কিন্তু দীর্ঘদিন আবার সেই কারারুদ্ধ থাকতে হয়েছে, ক্যান্টনমেন্টের মধ্যে বন্দি থাকতে হয়েছে। এই যে তার যে বন্দি থাকার এই যে শুরু হলো, এটি কিন্তু রাজনীতির যে কণ্টকাকীর্ণ পথ, সেখান থেকে কিন্তু সেই বন্দিত্ব তার জীবনে আর ঘুচেনি। এই বাংলাদেশের মানুষের জন্য কথা বলতে, এই রাজনীতির প্রশ্নে আপোষহীন থাকতে, গণতন্ত্রের লড়াইয়ে তার এই বন্ধুর পথে বারবার কিন্তু নানান ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছে স্বৈরাচার আমলে। সেই আরেক স্বৈরাচার এই এরশাদের আমলে 1981 সালে তার স্বামী মারা যাবার পর তিনি কিন্তু এই বিএনপিতে একদম গঠনতন্ত্র মেনে তিনি কিন্তু বিএনপির সাধারণ সদস্য হয়েছিলেন। এরপর তিনি সেই বিএনপির ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। এরপর 1984 সালে সেই যে উনি বিএনপির দায়িত্ব নিয়েছেন, টানা 40টি বছর ধরে এই বিএনপির লাখো কর্মী সমর্থকের কাছে তিনি মা হিসাবে, অভিভাবক হিসাবে একদম সামলে রেখেছেন এই বিএনপিকে। কত কঠিন পরিস্থিতি গিয়েছে এই বিরোধী রাজনৈতিক দলের উপরে এই স্বৈরাচার আমলে। সেই বিরোধী রাজনৈতিক দলের মধ্যে বিএনপি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে চরম জুলুম নির্যাতনের শিকার হওয়া একটি দল। সেই কঠিন মুহূর্তেও তিনি যেমন আপোষ করেননি, কারণ তার আপোষ তার অভিধানে ছিল না। তিনি সবাই যখন স্বৈরাচার এরশাদের নির্বাচনে অংশ নিয়েছিলেন গণতন্ত্রের প্রশ্নে, তিনি বলেছেন যে তিনি
এই স্বৈরাচারের নির্বাচনের বৈধতা দিতে পারেন না, তিনি নির্বাচনে অংশ নিতে পারেন না। এই যে অন্যান্য দল অংশ নিল, কিন্তু তিনি যে অংশ নিলেন না, এই যে তার যে আপোষহীন মনোভাব, তার যে চরিত্র, সেটি কিন্তু তখন থেকে এই দেশের মানুষ জানে এবং তখন থেকেই কিন্তু তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করলেন। পরবর্তীতে অন্য দলগুলো তার আন্দোলনে সামিল হয়েছিল এবং 90-এ যে স্বৈরাচারের পতন হলো, সেই স্বৈরাচারের বানানো যে প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা ছিল বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের শাসন ব্যবস্থায়, তার হাত ধরে কিন্তু আবার সংসদীয় গণতন্ত্র এই দেশের মাটিতে আবার প্রথিত হয়েছে। সেই সংসদীয় গণতন্ত্রের শেকড় 1996 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কিন্তু বিতর্ক আছে, অনেকেই অনেক কথা বলেন এবং সেটি প্রথমবার উনি যে একটি বিতর্কিত নির্বাচন করে তিনি ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ওই সংসদে কিন্তু বাংলাদেশের যে সংসদ ব্যবস্থায়, এই বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থায় সব থেকে ভালো নির্বাচন করার জন্য যারা সব থেকে দাবিদার, যারা সব থেকে বেশি প্রশংসা প্রাপ্ত যে ব্যবস্থা, সেই তত্ত্বাবধায়ককে সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন কিন্তু তিনি, তার হাতেই, ওই সংসদের হাতেই কিন্তু তত্ত্বাবধায়ক যোগ হয়েছিল। অনেকে বলেন সেটি আন্দোলনের পরিস্থিতিতে হয়েছিল, কিন্তু স্বৈরাচার আমলে যেভাবে আমরা দেখেছি যে মানুষের উপর জুলুম নির্যাতন করে যে কোনোভাবে ক্ষমতায় থাকার যে রেওয়াজ, সেটি তো তার সময় দেখা যায়নি। এবং তারপর ওই তত্ত্বাবধায়কের আমলে তার যেই নির্বাচন, সেই নির্বাচনের পরে কিন্তু তিনি সেই প্রধানমন্ত্রীর যে আসন, রাষ্ট্র ক্ষমতার শিখরের যে আসন, সেখান থেকে কিন্তু তাকে নেমে যেতে হয়েছে। তিনি কিন্তু আবার বিরোধী দলের আসনে গিয়ে বসেছেন। এইভাবে তার রাজনৈতিক জীবনে এই কত সংঘাত, কত ঘাত প্রতিঘাত, কত সফলতা, কত দুঃখে ভরা 2010 সালে এই 2008-এর নির্বাচনে যখন এই যাদের পতন হয়েছে, আওয়ামী লীগ যখন ক্ষমতা এলো 2010 সালে, তার কত স্মৃতি বিজড়িত। মইনুল রোডের বাসা থেকে তাকে এক ধরনের টেনে হিচড়ে কিন্তু বের করে দেওয়া হয়েছে। সেই গণমাধ্যমের সামনে সাবেক একজন প্রধানমন্ত্রী, তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি একটা দলের প্রধান ছিলেন, একই সঙ্গে তিনি কিন্তু ছিলেন এই সাবেক একজন রাষ্ট্রপতিরও সহধর্মিণী। তার যে কান্নার যে চেহারা, তার যে জুলুমের সেই তখন যে শুরু হয়েছিল, সেই জুলুমটি থেকে কিন্তু বলা যায় যে তার সেই সমস্ত জুলুম থেকে মুক্ত হয়েছিলেন 2025-এ। এবং তার বিরুদ্ধে যত অভিযোগ, যত অনুযোগ, তার সমস্ত কিছুকে বিদায় দিয়ে আজ তিনি সেই বাংলার মাটিতেই মিশছেন। বহু বক্তৃতা বিবৃতিতে যিনি বলেছেন যে বাংলাদেশ বাদে তার আর কোনো ঠিকানা নেই, আজ সেই ঠিকানায় মিশে যাচ্ছেন। এই মানুষের মুখে মুখে ফেরা আপোষহীন নেত্রী, মানুষের এই রাজনীতিকদের মুখে মুখে ফেরা তাদের দেশনেত্রী, এবং এক গভীর আবেগ নিয়ে, এক সমুদ্র ভালোবাসা নিয়ে, এক সমুদ্র কান্না, চোখের জল নিয়ে, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই তিনি সমাহিত হবেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে। যেই জিয়াউর রহমানের যেই সাজানো সংসার, তার কত আবেগের সংসার, তার থেকে এই 40 বছর আগে যাকে বিচ্ছিন্ন করেছিল একদল সেনাবাহিনীর আততায়ী। এবং বলা হয় যেটি তারেক রহমান তার ফেসবুক পোস্টে কিন্তু উনি স্পষ্ট করেছেন, যে বলেছেন যে তার মা এই দেশের মানুষের কারণে, এই দেশের কারণে তার মা স্বামী হারা হয়েছেন এবং একই সঙ্গে তার মা সন্তান হারা হয়েছেন। তার যে দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো, সেই স্বৈরাচার আমলে সেই তার ছেলের যে মৃত্যু, সেইখানে কিন্তু সেটিও ভালো মতো আনুষ্ঠানিকভাবে নানান অপপ্রচার ছড়ানো হয়েছে। একদিকে তার বিরুদ্ধে নানান সাজানো অভিযোগ, তাকে জেলে পুরে তাকে অসুস্থতার মুখে ঠেলে দেয়া বিএনপি নেতাকর্মীরা এবং চিকিৎসকদেরও বিভিন্ন জায়গা থেকে তো এমন দাবি আসছে যে জেলখানার মধ্যে তাকে তার রান্না করা খাবার দেওয়া হয়নি, যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবারের মধ্যে ছিল স্লো পয়জনিংয়ের প্রতিক্রিয়া, বিষক্রিয়া, যেই কারণে তার যে রোগগুলো আগে থেকে ছিল সেগুলো কিন্তু আরও গাঢ় হয়েছে, নতুন রোগ, নতুন সমস্যা তার শরীরে বাসা বেঁধেছে। এরপর এই গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি গণঅভ্যুত্থানের মুখরাও তো সবসময় বেগম জিয়াকে সামনেই রেখেছেন। তারা বলেছেন এই দেশের গণতন্ত্রকামীর এক প্রতীক, জীবন্ত কিংবদন্তি, তাদের আদর্শ বেগম জিয়া। কয়েকদিন আগেই যে এই শরীফ ওসমান হাদি, উনি যে শাহাদত বরণ করলেন একই জায়গায়, তার যে এই জানাজা হয়েছে, তিনিও তো তার বক্তব্যে বলেছেন যে তার আদর্শ বেগম জিয়া এবং তার জন্য দোয়া করেছেন। কিন্তু আজ দেখা গেল, এবং তিনি কিন্তু বলেছেন যে বেঁচে থাকলে তিনি তার কাছে দোয়া নিতে যাবেন। তো এই যে আবেগ, এই সব শ্রেণী পেশার মানুষের, আমরা দেখেছি যে অন্য আরেক রাজনৈতিক দলের নেতা তিনি বলেছেন যে পৃথিবীতে এই ঘটনা খুবই বিরল, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে অন্য রাজনৈতিক নেতার, অন্য রাজনৈতিক দলের যিনি
নেতা তিনি বলছেন যে সব থেকে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসাবে বিদায় নিচ্ছেন, পরলোক গমন করছেন, আল্লাহর কাছে ফেরত যাচ্ছেন এই বেগম জিয়া। আমরা দেখছি যে বেগম জিয়াকে বহনকারী যে ফ্রিজারটি সেটি খুব ধীরে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি সেদিকে আগাচ্ছে এবং পথে পথে এই যে তাকে ভালোবাসার, তারকে শ্রদ্ধা করার এই যে জনসমুদ্র, তারা কিন্তু ঠায় দাঁড়িয়ে দেখছেন এবং তাদের যে আশ ছিল, তাদের যে আকাঙ্ক্ষা ছিল বেগম জিয়ার আরেকটি বক্তব্য শোনার, আরেকটি জনসভায় অংশ নেবার, তাদের সেই আশা, তাদের সেই স্বপ্ন, তারা তারা কিন্তু আজকে আশা হতো, স্বপ্ন হতো, কিন্তু তারা বেগম জিয়ার এই যে শেষ বিদায়, এই যে অন্তিম যাত্রার এই খন্টকুতে এই নীরব দাঁড়িয়ে থেকে তাদের আবেগটা প্রকাশ করে চোখের জলে তাদের নেত্রীকে যে বিদায় দিতে পারছেন, এটিই কিন্তু তাদের কাছে একটা বড় পাওয়া হিসেবে এসেছে। দর্শক, জানিয়ে রাখি যে এই যে মানুষরা, এই যে যে জনতা, এর বাইরেও তো দেশি বিদেশি অনেক যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রীয় মেহমান, তারা কিন্তু আজকের এই আম, যে নামাজে জানাজা, বেগম জিয়ার যে শেষ যাত্রা, অন্তিম যাত্রায় কিন্তু অংশ নিয়েছেন। জানিয়ে রাখি যে এই আজকের এই নামাজে জানাজায় খুব সংক্ষিপ্ত সফরে অংশ নেবার জন্য এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্র বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়ানপো ডিএন ধুঙ্গেল। শুধুমাত্র ভুটান বা নেপাল নয়, এখানে এই জানাজায় অংশ নেবার জন্য এসেছেন পাকিস্তান থেকেও এই রাষ্ট্রীয় মেহমান, এবং তারা এই বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। এবং এর বাইরেও আমরা দেখেছি খুব সংক্ষিপ্ত সফরে এই বিএনপি চেয়ারপারসন, এই যে দেশনেত্রী, বিএনপির কর্মীদের এবং আপোষহীন নেত্রী, তার জানা যায়, এবং এই দক্ষিণ এশিয়ার অন্যতম বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, তার জানা যায় অংশ নেবার জন্য এখানে ছুটে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। যেই কারণে এটি বলাই যায় যে বেগম জিয়া যে শুধুমাত্র একটি জাতীয় ঐক্য তা নয়, তিনি একই সঙ্গে এই দক্ষিণ এশিয়া, এই পুরো বিশ্বের একটা ঐক্যের প্রতীক। বিভিন্ন দূতাবাস থেকে কিন্তু এই জানাজা নামাজে অংশ নেবার জন্য এসেছেন। আমি একটু তাদের নামগুলো দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এসেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত, ওনার নাম ফ্রান্সিকাস গার্ডানাস ভ্যান বোম্মেল। এসেছেন লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুত্তালিব এস এম সোলাইমান। এসেছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রিয়াল, এবং এসেছেন রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাটেরিনা সেমানোভা, এবং ফিলিপাইনের রাষ্ট্রদূতে এসেছেন নিনা পেজিলা ক্যাঙ্গেইল। সিঙ্গাপুরের হাই কমিশনার এসেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, এবং কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিন হে ব্যাক, উনিও এখানে এসেছেন। ব্রিটিশ হাই কমিশনার সারা ক্যাথরিন কুক, উনিও কিন্তু আজকের এই বিশাল জনসমুদ্রের যে নামাজে জানাজার আয়োজন, সেখানে কিন্তু সশরীরে উপস্থিত থেকেছেন। মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিও মিউ, তিনি এসেছেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসেছেন। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এসেছেন। ইটালির রাষ্ট্রদূত আলেক্সান্দ্রো অ্যান্টোনিও এসেছেন। কানাডার হাই কমিশনার অজিত সিং এসেছেন। এইভাবে আমরা দেখছি যে এখানে স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এসেছেন, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এসেছেন, নরওয়ের রাষ্ট্রদূত এসেছেন, ব্রাজিল, মরক্কো, ইরান, আলজেরিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কাতার, এবং মার্কিন যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্টিন, উনিও এসেছেন। বা ডেনমার্কের রাষ্ট্রদূত এসেছেন। বিমস্টেক মহাসচিব এসেছেন। মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এসেছেন, এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের রিপ্রেজেন্টেটিভ, তারাও কিন্তু এখানে আজকের এই যে বেগম জিয়ার যে অন্তিম যাত্রার যে আয়োজন, এখানে কিন্তু অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে এখানে দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজ এখানে এসেছেন। বিএনপির নেতৃবৃন্দরা, শীর্ষ নেতারা তো আছেনই, এর বাইরে আমরা দেখেছি বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এখানে এসেছেন। নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন, এইভাবে দেশের যে গণঅভ্যুত্থান পরবর্তী প্রতিটি রাজনৈতিক দল কিন্তু এখানে অংশ নিয়েছেন। তিন বাহিনীর প্রধান তারা একদম সামনের সারিতে, তারা কিন্তু এখানে এই বেগম জিয়ার নামাজে জানাজায় কিন্তু অংশ নিয়েছেন। আমরা দেখছি যে হাতে বিএনপির কেউ পতাকা নিয়ে শোক প্রকাশ করছেন, আবার কারো হাতে কালো পতাকা, এবং এই যে একটা শোকার্ত পরিবেশের মধ্য দিয়ে বেগম
খালেদা জিয়াকে বহনকারী যে লাল সবুজের ফ্রিজার সেটি কিন্তু এগিয়ে চলছে এবং এই ফ্রিজারটির গন্তব্য তারই সহধর্মিণী প্রয়াত রাষ্ট্রপতি আহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি, যার সঙ্গে তিনি, যার কাছ থেকে তিনি বিচ্ছিন্ন, তার প্রিয়তম 40টি বছর ধরে। আজ কিন্তু তার জীবনে ছুটি হয়েছে, তার যে রাজনৈতিক দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে ছুটি পেয়েছেন, তার যে দেশের প্রতি দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে তিনি ছুটি পেয়েছেন এবং তিনি তার যে সহধর্মিণী সেই সহধর্মিণীর সঙ্গে কিন্তু মিলিত হচ্ছেন। আজ এই সময়ে এসে বেগম জিয়ার যে বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন, এই জীবনের নানা দিক নানাজন বিশ্লেষণ করছেন। এইখানে যারা এসেছেন সেই সমস্ত মানুষেরা তো বিশ্লেষণ করছেনই, এখানে তার দলীয় নেতারা কর্মীরা তারা তো বলছেনই, এর বাইরে যারা রাজনীতির উপর নজর রাখেন, রাজনীতি যারা বিশ্লেষক আছেন তারাও কিন্তু বলছেন। তারা বলছেন যে একজন রাজনীতিকের জীবনে সফলতার যতটুক যত সফলতা বলতে যা বোঝায়, বেগম জিয়া এক জীবনে তা পেয়ে গেছেন। একজন রাজনীতিকের জীবনে ত্যাগ থাকবে, একজন রাজনীতিকের এই জনগণের জন্য বারবার নির্যাতিত হতে হবে, এটি তো স্বাভাবিক। সেটি যেমন তিনি নির্যাতিত হয়েছেন বারবার, তাকে যেমন নানান কালিমাত যেমন লেপন করা হয়েছে, খুব ভৎসনার সঙ্গে তার শরীর, তার যে শারীরিক পরিস্থিতি, তার অসুস্থতা নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, তাকে বলা হয়েছে এতিমের টাকার আত্মসাৎকারী। কিন্তু তিনি সেই সমস্ত অভিযোগ, সমস্ত তার বিরুদ্ধে যে অপবাদ, সেগুলোকে আজ কিন্তু এই মানুষ তারা সশরীরে এসে জানিয়ে দিলেন যে বেগম জিয়া ছিলেন আসলে তাদেরই নেতা। আজ এই শহর, জানিয়ে রাখি যে বেগম জিয়ার পুরো জীবন যেমন এক ঐতিহাসিক নক্ষত্রের, একটি ঐতিহাসিক জীবনের একটা সমাপ্তি আজকের এই দিন, সেইভাবে কিন্তু শেষ সময়ও কিন্তু আজকে আমরা দেখছি এখানে এই শেষ সময়ে এক ইতিহাসের আরেক অধ্যায় এখানে রচনা হলো। এত মানুষ, জানাজার এত চোখের জল, এই যে জানাজার সারি, এই যে পুরো শহর জায়নামাজ হয়ে গেল, এত মানুষ এই বাংলাদেশের ইতিহাসে কে কবে দেখেছে? মানুষ তুলনা করছে 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই জানাজার কথা, মানুষ তুলনা করছে এই জুলাইয়ের বীর শহীদ, এই এই আধিপত্যবাদী যে তরুণ, যিনি সবার মনে দাগ কেটেছেন, এই শরীফ ওসমান হাদির কথা, তার জানাজার কথা, এবং বলছেন যে এরা সবাই ছিলেন আধিপত্যবাদী, এরা সবাই ছিলেন এই মানুষের নেতা, এই এই এলাকার বা এই ভূখণ্ডের নেতা। জানিয়ে রাখি যে বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উনি কিন্তু বেশ আবেগপূর্ণ এক বক্তৃতা করেছেন এই নামাজে জানাজার আগে। সংক্ষিপ্ত ছিল তার বক্তব্য কিন্তু আবেগে পূর্ণ। সেই সংক্ষিপ্ত বক্তব্যে এই বেগম জিয়া 1945 সালে এই জলপাইগুড়িতে যার জন্ম, পুতুলের মতো যে মেয়ে, যে ফুলকে ভালোবাসতো, যে তার জীবনে সবসময় পরিপাটি থাকতে পছন্দ করত, এই আমরা তো ইতিহাসের বই পড়ছি এই বেগম জিয়াকে জানার জন্য। সেখানে এক ঐতিহাসিক লিখেছেন যে যখন এই বেগম জিয়ার কথা এই তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের কাছে তার যে বিয়ের প্রস্তাব যখন নিয়ে এসেছিলেন, তখন ঘটক তাকে মজার ছলে বলেছিলেন যে ক্যাপ্টেন সাহেব, আপনার ঘরে বিজলি বাতি লাগবে না, কারণ এই যার কথা, যাকে আপনার সহধর্মিণীর প্রস্তাব নিয়ে এসেছি, তিনি নিজেই এত আলোকিত, আপনার ঘরে আলো লাগবে না। সেই যে এক লাজুক গৃহবধূ, তার যে সুখের যে সংসার, তার যে ছোট্ট দুই সন্তান, তাদের নিয়ে তার সেই 1971 থেকে তার জীবনের যে কঠিন পরিস্থিতিতে নেমে আসা, এবং 1981 সালে জিয়াউর রহমান হাতে শাহাদাত বরণ করলেন, তারপর থেকে এই যে রাজনীতি